গিন্নি, নদীতে আজ এই কাতলা মাছটা পেয়েছি। এটাকে একটু ভালো করে রেঁধো তো। ও মা, কত বড় মাছ! অনেক দিন ধরে কাতলা মাছের মাথা দিয়ে ভাত খাই না। বাবা, আজকে আমি এই মাছটির মাথাটা খাবো। ওগো, মাছ তো ধরে নিয়ে আসলে। আকাশের অবস্থা তো তেমন ভালো না। ঘরে যে চাল ডাল কিছুই নেই। এই 2-1 দিন হয়তো চলবে। এরপরে কি খাবো আমরা? যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো কাজ বাজ আর হবে না গিন্নি। মোড়লবাবু বলেছিলেন তার বাড়িতে কাজে যেতে, কিন্তু এখন যদি বৃষ্টি হয় তাহলে তো আর কাজ বাজ হবে না আমাদের। বাবা, আকাশে যেভাবে মেঘ করেছে, মনে হচ্ছে প্রচন্ড বন্যা শুরু হবে। অমন কথা মুখে নিস না রে তিতলি, আমাদের মুখে যে অন্নটুকু জুটবে না। গিন্নি, ঘরে চলো, বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। ঘরে বসে না হয় রান্নাটা সেরে নিও। গিন্নি, বাহিরে তো মনে হচ্ছে প্রচণ্ড বন্যা শুরু হয়েছে। এমন সময় যদি বন্যা হয় তাহলে খুব ভয়াবহ হবে। আমি যখন ছোট ছিলাম ঠিক এই সময়ে কঠিন একটা বন্যা হয়েছিল, পুরো গ্রাম পানিতে ডুবে গিয়েছিল। ও মা, কি বলো বাবা? আমার তো শুনেই কেমন জানি গাটা ছমছম করছে। খুব ভয় করছে বাবা। তোর এত ভয় কেন রে মা? আমরা তো আছি নাকি? আমরা থাকতে তোর আবার কিসের চিন্তা? ওগো, এভাবে বন্যা শুরু হলে আমাদের কি হবে? আমাদের কাছে তো কোনো খাবারও নেই। আচ্ছা, তা পরে দেখা যাবে। এখন ভাত খেতে দাও, খেয়ে দে শুয়ে পড়ি। কালকে কিছু একটা ভেবে নিব, আর তো কিছু করার নেই আমাদের। গিন্নি, আমাদের যে সব শেষ হয়ে গেল। গোয়াল ঘরে পানি ঢুকে গরুটা যে মারা গেল। ওই উপরওয়ালা এমন খেলা খেলছে আমাদের সাথে, কিচ্ছু বুঝছি না গিন্নি। যে আর কোনো গতি নেই আমাদের, এমনভাবে কপালটা পুড়লো। ঘরে তো কোনো খাবার নেই। এদিকে ধীরে ধীরে তো পানি বেড়েই চলেছে। মনে হচ্ছে আমাদের ঘরটাও ডুবে যাবে। বাবা, আমাদের ঘরটা যদি ডুবে যায় তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের কি জলের ভিতরে ডুবে মরতে হবে বাবা? এমন কথা বলতে নেই রে মা তিতলি। উপরওয়ালা যখন বিপদ দিয়েছে, তিনিই আবার বিপদ থেকে রক্ষা করবে। আমাদের সাধ্য নেই যে আমরা এই বিপদ থেকে উঠব। বাবা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। ঘরে যে কোনো খাবার নেই। এখন আমি কি খাবো বাবা? তিতলি মা, তুই একটু ধৈর্য ধর। আমি মোড়ল বাবুর কাছে গিয়ে দেখি কোনো খাবার টাবার পাওয়া যায় কি না। কি রে রমেশ, তাই এই বৃষ্টি বাদলের দিনে আমার বাড়িতে কি মনে করে এলি? মোড়ল বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই বন্যা বাদলের দিনে আমার যে কোনো কাজ কাম নেই। ঘরে একটা ছোট্ট মেয়ে খিদে ছটফট করছে, কিছুই দিতে পারছি না। এদিকে পানিও যে বেড়েই চলেছে, মনে হচ্ছে ঘরটাও ডুবে যাবে। দেখ রমেশ, আমার নিজের বাড়িটাই তো ডুবে যাচ্ছে, তোকে কি করে থাকার জায়গা দেই বল? আর এই যে বন্যা শুরু হয়েছে, আমি নিজেই কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। তোকেই বা কি দেই বল? মোড়ল বাবু, যে করেই হোক আপনি আমাকে অল্প কিছু খাবার দেন। আমার মেয়েটা যে একদম না খেয়ে আছে, খিদে ছটফট করছে, আমি যে আর সইতে পারছি না। দেখ রমেশ, আমি কি তোকে কখনো ফিরিয়ে দিয়েছি? তুই যখন যা চেয়েছিস তখন তো আমি তাই দেওয়ার চেষ্টা করি বল, কিন্তু এখন তো আমার নিজেরই নাই, তোকে কি করে দিব বল? তবুও দাঁড়া, কিছু শুকনো মুড়ি নিয়ে যা। আমার কাছে শুধু এই শুকনো মুড়িই আছে, এগুলো নিয়ে যা। দেখ মেয়েটা খায় কিনা।
এই নে শুকনো মুড়ি। ধন্যবাদ আপনাকে মোড়ল বাবু, আপনার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। ওগো, মোড়লবাবু কি খাবার দিল? এদিকে আমাদের ঘরের ভিতরেও যে পানি ঢুকে যাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, মুড়ি দিয়েছে। শুকনো মুড়ি ছাড়া মোড়লবাবুর কাছে আর কোনো খাবার ছিল না। বাবা, আমি মুড়ি খাবো, আমার যে খিদে পেয়েছে। তোর জন্যই তো এনেছি রে মা তিতলি। চল রে, বেলায় যাই। বেলায় না গেলে এখানে বসে ডুবে মরতে হবে আমাদের। হ্যাঁ গো, ভেলায় গিয়ে কি করব? আরে গিন্নি, তুমি কি দেখতে পাচ্ছ না পানির যে চাপ দিন দিন বেড়েই চলেছে? এখানে থাকলে যে আমাদের ডুবে মরতে হবে। তার থেকে বেলায় করে কোথাও চলে যাই, দেখি কোথায় গেলে ঠাঁই মিলে আমাদের। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই চলো। কোনো বিপদ হওয়ার আগেই আমরা ভেলায় চলে যাই। দেখো বাবা, কত পানি উঠে গেছে আমাদের গ্রামে। কোথাও তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। হ্যাঁ রে মা তিতলি, গ্রামটা তো নদীর মতো দেখা যাচ্ছে। কয়েকদিনের বন্যায় এই অবস্থা। কে জানে এই বন্যা আর কতদিন থাকে। ওগো, এভাবে ভেলা আর কতক্ষণ বাইবে বলো? কোনো কুল কিনারা তো দেখছি না। তুমি কোথায় যাবে বলো তো? গিন্নি, আমার বন্ধু মন্টুর বাসা তো কাছেই। চলো ওর কাছে গিয়ে দেখি। ওদের বাসাটা একটু উঁচুতে। যদি আমাদের থাকতে দেয় তাহলে তো কয়েকদিনের জন্য থাকবো আর কি। আমাদের জন্য ভালোই হয় যদি থাকতে দেয়। তোমার বন্ধুরা কি আমাদের থাকতে দিবে? শুধু শুধু ওদের কাছে গিয়ে কি হবে বলো? এমনিতেই তোমার বন্ধু তো গরিবদের দু চোখে দেখতে পারে না। আগে গিয়ে দেখি গিন্নি, তার আগে কথা বলো তুমি। এভাবে বললে তো হয় না। এই বিপদের সময় আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। কিরে গরিব রমেশ যে, তা তুই কি মনে করে আমার বাড়িতে এলি, তাও আবার এই বন্যা বাদলের দিনে? ওগো, তুমি কি বুঝতে পারছো না নাকি? এসব গরিব মানুষ তো প্রয়োজন ছাড়া আমাদের কাছে আসবে না। নিশ্চয়ই এই বন্যার মাঝে সাহায্য চাইতে এসেছে। তার রমেশ, আমার গিন্নির কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমার কাছে কোনো সাহায্য চেয়ে লাভ নেই। আমি আবার গরিব মানুষদের সাহায্য করি না। চলো গিন্নি চলো, এখানে আর এক মুহূর্তও নয়। তাড়াতাড়ি এখান থেকে যাই আমরা। কেন রে, কি করতে এসেছিলি একবার তো বলে যা। গরিবের আবার এত রাগ? এত রাগ গরিবের আবার মানায় না। তোর কাছে কিছু বলার আগেই তুই এতগুলো কথা শোনালি। তোর কাছে আর বলে কি হবে? তোর কাছে বলে কোনো লাভ নেই। চলো গিন্নি চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো। আরে যা যা, দূরে গিয়ে মর। তোদের মতো গরিব বেঁচে থেকেই বা কি করবে? তোমাকে আগেই বলেছিলাম আমি, ওদের মতো মানুষের কাছে যাওয়ার দরকার নেই। শুধু শুধু অপমানিত হয়ে ফিরে আসতে হলো আমাদের। আমি কি জানতাম গিন্নি ওরা আমাদের এইভাবে অপমান করবে? বাবা, তুমি কষ্ট পেও না। উপরওয়ালা হয়তো আমাদের কপালে এটাই লিখেছিল, তাই হয়তো এভাবে অপমান করেছে আমাদের। হ্যাঁ গো, এখন কোথায় যাবে? কোথাও তো কোনো কুল কিনারা নাই, শুধু পানি আর পানি। গিন্নি চলো যাই, উত্তর দিকটায় গিয়ে একবার দেখি কোথাও যদি ঠাঁই মিলে। এমনিতেই তো উপরওয়ালা আমাদের কপাল পুড়িয়ে দিয়েছে। এখন তো কোনো কিছুতেই এই পোড়া কপাল জোড়া লইব না গিন্নি। হ্যাঁ বাবা, তাই চলো। উত্তর দিকে ঠাঁই না পেলে আর কোথাও পাবো না।
এরপর ভেলা বাইতে বাইতে এক বুড়ি ও তার নাতনির সাথে দেখা হয়। কি রে খোকা, তোরা এই বন্যা বাদলের দিনে কোথায় যাচ্ছিস? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই গো বুড়িমা। এই বৃষ্টিতে ভিজে ভিজে হয়তো মরতেই হবে আমাদের। আহারে, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, তোদের কোথাও যেতে হবে না রে পাগলি। তোরা এই কলা গাছের বাড়িতে আয়, এখানেই না হয় সবাই মিলে থাকবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো এমন মহান মানুষ আমি কোথাও দেখিনি। তোরা বিপদে পড়েছিস বলেই তো এসেছিস। আমরা যদি বিপদে পড়তাম, তোরা তো আমাদের আর ফেলে দিতি না। ছি ছি বুড়িমা, আপনাকে আমরা ফেলে দেব কেন? আমাদের সাধ্য মতো আমরা আপনাকে ভালো রাখার চেষ্টা করতাম। আমার এই দুনিয়ায় এই নাতনিটা ছাড়া আর কেউ নেই। বন্যায় আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার বাড়ি ঘর, ছেলে মেয়ে সবাই চলে গেছে রে। আমার ছেলের বউ থাকলে তো আর তোমাদের মতোই থাকতো, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আমরাই আপনার পরিবার। আমি আপনার ছেলে, আর রাহেলা আপনার ছেলের বউ। তবে দিদি ভাই, ছেলে এবং ছেলের বউয়ের সাথে একটা নাতনি ফিরে পেয়েছেন। দেখো কি বলে পাকনা মেয়েটা। গোপাল, তিতলি আজ থেকে তোর বোন। এখন থেকে তোর আর একা লাগবে না, একটা খেলার সঙ্গী তো পেয়ে গেলি। আমি কি তাহলে তাকে দাদাবাই বলে ডাকবো? হ্যাঁ রে তিতলিমা, আজ থেকে গোপাল তোর ভাই। আজ থেকে দুজন একসাথে খেলা করবি। কি মজা, কি মজা! আজ থেকে আমার আর একা লাগবে না। গোপাল দাদা ভাই, চলো আমরা ওই পাশটায় যাই। কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি হয়। আকাশের গর্জনে তিতলির জ্ঞান হারিয়ে ফেলে। ওগো, কি হলো মেয়েটার? গায়ে যে প্রচন্ড জ্বর চলে এসেছে। আমার মেয়ের কিছু হবে না তো? আরে মেয়ে, তুই ভেঙে পড়িস না। তিতলির কিছুই হবে না। শুধু ভাঁজ পড়া দেখে একটু ভয় পেয়েছে, আর এই ভয়েতেই গায়ে জ্বর চলে এসেছে। এখন আর কি করব গিন্নি? এখন তো এই বন্যা বাদলের ভেতরে কবিরাজকেও পাবো না আমরা। এত চিন্তা করিস নে তোরা, ও ঠিক হয়ে যাবে। তোরা ওর পছন্দের কিছু জিনিসের নাম বলতো আমাকে। তিতলি তো খুব বেশি ইলিশ মাছ পছন্দ করে। ইলিশ মাছের কথা শুনলে ও আর থাকতে পারে না। আমি ইলিশ খাবো, আমি ইলিশ খাবো। কাকু, ওই তো তিতলি কথা বললো, ইলিশ মাছ খেতে চাইলো। এই বন্যা বাদলের ভেতরে ইলিশ মাছ কোথায় পাবো? এখন তো আর বাজারঘাটও নেই যেখানে আমরা কিনতে পাবো। কি যে করব কিছুই বুঝতে পারতেছি না গোপাল। কাকু, বেলাটা আর ছিপটা নিয়ে চলেন, দেখি গিয়ে একটা বড় ইলিশ পাই কিনা। তিতলিকে তো সুস্থ করতেই হবে। আচ্ছা চল রে, দেখি গিয়ে পাই কিনা। কাকু, এত ছিপ ফেললাম, একটা ইলিশও তো জুটলো না কপালে। হ্যাঁ রে গোপাল, ইলিশ তো দূরে থাক, একটা চুনা পুঁটিও পেলাম না। এদিকে মেয়েটার কি অবস্থা কে জানে। চেষ্টা তো আর কম করলাম না কাকু, তবুও একটা ইলিশ মাছ পেলাম না। কি করবো বলেন? এত এত পানি, অথচ একটা ইলিশও নেই। চল রে গোপাল, বাড়িতে ফিরে যাই। ইলিশ তো আর পেলাম না। এদিকে আকাশের যে অবস্থা, কি গর্জনে দিচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কিন্তু কাকু, তিতলির কি হবে? ওর জন্য তো আমরা একটা ইলিশও ধরতে পারলাম না।
এখন ইলিশ ধরতে গেলে নিজের প্রাণটাই হারাতে হবে। আকাশের যে অবস্থা দেখছিস না, কি জোরে জোরে বাজ পড়ছে। এই বাজ যদি গায়ে পড়ে তাহলে ইলিশ ধরা একেবারে হয়ে যাবে। তাড়াতাড়ি চল, বাড়িতে যাই। হ্যাঁ গো, মাছ কি পেলে না? মেয়েটার অবস্থা যে ভালো না। কাকিমা, অনেক চেষ্টা করেও একটা ইলিশ পেলাম না। এই বন্যার পানিতে মাছগুলো হয়তো উপরে উঠে গেছে, তাই এই বেশি পানির ভেতরে একটা ইলিশও নেই। ওগো, চেষ্টায় তো আর কম করিনি আমরা, কিন্তু একটা মাছও পাইনি। কি করবো বলো? রমেশ, তোর ছিপটা একটু আমার কাছে দে তো দেখি। ঘরের পেছনটা কেমন জানি ঘাও মারছে মাছে। কেন গো দিদি ভাই, তুমি কি মাছ ধরবে নাকি? আমরা কত দূরে দূরে গিয়েও একটা ইলিশ পেলাম না, আর তুমি ঘরে বসে ইলিশ ধরতে চাচ্ছ? আরে বোকা, ছিপ ফেললেই যে মাছ পাবো এমন তো কোনো কথা নাই। তবে চেষ্টা করে দেখি, যদি একটা পেয়ে গেলাম। দেখো চেষ্টা করে, কিন্তু মনে হয় না কোনো কাজ হবে। আমরা কত চেষ্টা করলাম, একটা ইলিশও পেলাম না, আর তুমি ঘরে বসে ইলিশ ধরতে চাচ্ছ? কিছুক্ষণ পরে বুড়ি একটা বড় ইলিশ মাছ নিয়ে আসে। ইলিশ এনেই তিতলিকে ডাক দেয়। রমেশ, দেখে যা, কত বড় একটা ইলিশ মাছ পেয়েছি। একই কাণ্ড করেছো তুমি বুড়ি, ঘরের মধ্যে বসে ইলিশ মাছ ধরতে পারলে? এটা কি করে সম্ভব? আরে বোকা, এই ঘরটার পেছনে প্রতিদিন রাতেই আমি কেমন টের পাই যে মাছ ঘাও মারছে। তাই ছিপটা ফেলতেই কত বড় একটা ইলিশ মাছ বাঁধলো। ও মা, ইলিশ! কতদিন হলো ইলিশ মাছ খাই না। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পান্তা ভাত খাবো। দেখলে মেয়ের কাণ্ড, এতক্ষণ ধরে ডাকলাম উঠলো না, এখন ইলিশের কথা শুনে কেমন সুস্থ হয়ে গেল। তিতলি, তুই আবার সুস্থ হয়ে গেছিস? আজকে আমরা আবার খেলতে পারবো। তোর জন্য না আমাদের অনেক চিন্তা হচ্ছিল রে। হ্যাঁ দাদা, আমরা ইলিশ মাছ খাবো আর খেলবো। কি মজা, কি মজা হবে। মা, আপনি এত বড় ইলিশ মাছটা কিভাবে ধরলেন? আমার বয়সে আমি এত বড় ইলিশ মাছ দেখিনি। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাদের বাঁচাও। কাকু, ওইদিকে কে যেন বিপদে পড়েছে, চলুন দেখে আসি। চল রে চল গোপাল, দেখে আসি কে আবার বিপদে পড়লো। এই ঝড় বৃষ্টির মধ্যে বিপদে পড়লে মানুষ তো বাঁচে না রে। তাড়াতাড়ি যদি তাকে বাঁচাতে পারি তাহলে তো আমাদেরই ভালো। হ্যাঁ গো, এত বৃষ্টির মধ্যে তোমাকে যেতে হবে না। যদি কোনো বিপদ হয় তখন কি হবে বলো? দেখো মেয়ে, মানুষের বিপদে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত। কাউকে উপকার করতে গিয়ে যদি জীবনও দিতে হয় তাহলে তা দেওয়া উচিত। রমেশ, তোরা যা, গিয়ে দেখ কে বিপদে পড়লো আবার। কি রে বড় লোক মন্টু, তা তুই যে, তোরই অবস্থা কেন? তোরা তো অনেক বড় লোক, কিভাবে পানিতে ভাসছিস কেন তোরা? এই কথা বলে আর লজ্জা দিস না রে গোপাল। আমি যে বড্ড অহংকারী, এই অহংকার আমাদের শেষ করে দিয়েছে। রমেশ দাদা, আমাকে ক্ষমা করে দাও। কত আজে বাজে কথা বলেছি তোমাদের। গরিব মানুষদের দুই চোখে দেখতে পারিনি। আজ উপরওয়ালা আমাদের সব কিছু কেড়ে নিয়ে গেছে। মন্টু, তোর কাছে গিয়েছিলাম আমরা আশ্রয় চাইতে। কি বলেছিলি তখন? তোর কি মনে পড়ে কিভাবে অপমান করেছিলি আমাদের?
হ্যাঁ রে, হ্যাঁ বন্ধু, আমার সব কিছু মনে আছে। তোদের আমি অনেক অপমান করেছি, ক্ষমতার জোরে আমরা অনেক কিছু বলেছি তোকে। জানি ক্ষমা চাওয়ার যোগ্য আমরা নই, তবুও বলছি আমাদের ক্ষমা করে দে। আর কখনো অহংকার করব না আমরা। আমি কোনো অহংকারী নই, আমি যে কোনো স্বার্থপরও নই তোদের মতো। মা বলেছিলেন যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে আমার জীবন দিয়ে হলেও যেন তাকে উদ্ধার করি, তাহলে উপরওয়ালা খুব খুশি হবেন। তাই আজ তোদের আমি উদ্ধার করলাম। কিন্তু এত অহংকার করা ভালো নয় রে, তোরা ভালো হয়ে যা। বাহ মা, মাছটার তো বেশ সুগন্ধ বের হচ্ছে, খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। রমেশ, বেশ ভালোই তো। এত বড় মাছ কোথায় পেলি এই বন্যার ভেতরে? সে অনেক বড় কাহিনী রে মন্টু। তিতলি অসুস্থ হয়ে পড়েছিল, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি ইলিশ মাছ, কিন্তু কোথাও পাইনি। শেষমেশ আমাদের ঘরে ছিপ ফেলেই একটা বিরাট ইলিশ মাছ পেয়েছি। যেভাবেই হোক ইলিশ তো পেলে, তবে মাছের মাথাটা দেখেই মনে হচ্ছে মাছটা অনেক বড় ছিল। বাবা, যেহেতু এত কষ্ট করার পর এই ঘরে ইলিশ মাছ পেলে, তাহলে আজ থেকে এই ঘরের নাম হবে ইলিশ ঘর। কেমন দিলাম? ভালো একটা নাম দিয়েছিস রে তিতলি, নদীর মাঝে ইলিশ ঘর। আহা, নামটা শুনেই তো বেশ ভালো লাগলো।